শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। সর্বশেষ বিশ্ব সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আপনাদের দুঃখ কষ্টে আমরা সমবেথী। লেবাননবাসীকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রতিরোধ যোদ্ধাদের জন্য বার্তা। রাশিয়ার পরমাণু ডক্ট্রিনে পরিবর্তন, নতুন ডিক্রিতে পুতিনের সই। হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি, ডক্টর ইউনিসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন মির্জা ফখরুল। এবং মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ, বিক্ষিপ্ত সংঘর্ষ, ফল প্রকাশ করা হবে আগামী শনিবার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি ইহুদিবাদী ইসরায়েলি পাশবিক হামলায় বিপর্যস্ত লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্য করে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি লেবাননের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, আমরা আপনাদের থেকে আলাদা নয়, আমরা আপনাদের সঙ্গে রয়েছে, আমরা একই দেহের অংশ, আমরা আপনাদের বেদনা, কষ্ট এবং ক্লেশের অংশীদার। আপনাদের ব্যথা মানে আমাদের ব্যথা, আপনাদের ভোগান্তি মানে আমাদের ভোগান্তি। সর্বোচ্চ নেতার বার্তাটি ইরানের বিশিষ্ট আলেমী দিন মেইসাম মতিই লেবাননবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। গাজা ও লেবাননের অসহায় জনগণের জন্য সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি সাহায্যের কাফেলা নিয়ে লেবানন সফর করেন মতিই। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে ইরান জুড়ে জনসাধারণের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা সাহায্যের চালান হস্তান্তর করার ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ইরানি হামদেল, যার আক্ষরিক অর্থে সহানুভূতিশীল ইরান। ইরানের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের শিপিং লাইন বা ISL এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, এই অজুহাতে আরোপিত এই নিষেধাজ্ঞার আওতায় আরও কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে ব্রিটিশ সরকার আলাদাভাবে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে ISL ও ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ারের সম্পদ বাজেয়াপ্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ব্রিটিশ সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লন্ডনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার রাতে তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বলা হয়, ইরান এই ধরনের অযৌক্তিক ব্যবহারের উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতীয় পরমাণু ডক্ট্রিনে পরিবর্তন এনেছেন এবং নতুন ডিক্রি জারি করেছেন। এই ডিক্রি অনুসারে মস্কো এখন ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে অভ্যন্তরে হামলা চালানোর পর গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পরমাণু ডিক্রিতে পরিবর্তন আনলেন। ইউক্রেনকে আমেরিকা আগেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের সিদ্ধান্তের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ সাংবাদিকদের বলেন, বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করল। ইউক্রেনের হামলার পর রাশিয়া যে পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে, এই ধারাবাহিকতায় মস্কো পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, নতুন ডক্ট্রিনে প্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, প্রচলিত অস্ত্র যদি রাশিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মারাত্মক হুমকি সৃষ্টি করে, তাহলে রাশিয়ার সেনারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। ইউক্রেনের উপর রাশিয়া আজ ভয়াবহ বিমান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে আমেরিকা।
পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স এক পোস্টে বলেছে, কিয়েভে মার্কিন দূতাবাস সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিমান হামলার নির্দিষ্ট তথ্য পেয়েছে এবং যেন দূতাবাস বন্ধ রাখা হবে। মার্কিন দূতাবাসের কর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা যেন আশ্রয়কেন্দ্রে চলে যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থার তাসকে জানিয়েছেন, 1962 সালের কিয়েভে মিসাইল ক্রাইসিসের পর ক্রেমলিন এবং হোয়াইট হাউসের মধ্যে এই প্রথম স্পেশাল ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল জাতীয় পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন এবং নতুন ডিক্রি জারি করেছেন। এই ডিক্রি অনুসারে মস্কো এখন ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন, রাশিয়া গতকাল পরমাণু নীতিতে যে পরিবর্তন এনেছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তুর্কির প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার মধ্য দিয়ে মস্কোর অধিকার এবং যে কোনো হুমকি মোকাবেলায় তার আত্মরক্ষার সক্ষমতা ফুটে উঠেছে। গত সেপ্টেম্বর মাস থেকে মস্কো কৌশলগত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলে আসছিল এবং গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের ডিক্রি জারির মধ্য দিয়ে তা চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এর একদিন আগে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এরদোগান গতকাল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে G20 সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। শ্রোতা বন্ধুরা, আমরা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযুগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি, গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড ইউনূসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন। আজ বুধবার ফেনীর ফুলগাজীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না, আমরা সেখানে কিছু না। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। আমরা বলেছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস এ সম্পর্কে বলেছিলেন, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না। ভারতের ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। একই সাথে 4 রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল এবং উত্তরাখণ্ডে উপনির্বাচন শেষ হয়েছে। যোগী রাজ্য ও পাঞ্জাবে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনের গাইডলাইন না মানার কারণে 7 পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তবে 4 রাজ্যে 15 বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ঝাড়খণ্ডে এবং মহারাষ্ট্রে নির্বাচনের ফল প্রকাশ করা হবে শনিবার। 2 রাজ্যেই ক্ষমতা দখলের লড়াই খুব তীব্র হবে বলে মনে করা হচ্ছে। তবে এনডিএ নাকি ইন্ডিয়া জোট শেষ হাসি হাসবে তা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। মহারাষ্ট্রে 288 আসনে নির্বাচন হয়েছে। অন্যদিকে 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় আগের দফার 43 আসনের পর আজ বাকি 38 কেন্দ্রে ভোট হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের পরিবর্তে বিজেপি ও শরিক দলগুলো ক্ষমতা দখল করবে কিনা সেদিকেও নজর গোটা দেশের। শ্রোতাবন্ধু, আবারও ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর মালিখেল এলাকায় একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর 12 সদস্য নিহত হয়েছে। এ সময় পাল্টা হামলায় 6 সন্ত্রাসী প্রাণ হারিয়েছে। আজ পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, গতকাল পান্নু জেলার মালিখেল এলাকায় একটি যৌথ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে। সেনারা তাদের প্রতিহত করলেও একটি আত্মঘাতী বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর এবং আশপাশের অবকাঠামো ধসে পড়ে। এতে 10 সেনা সদস্য এবং ফ্রন্টিয়ার
কনস্টেবলারির 2 সদস্য নিহত হন। আইএসপিআর আরও জানায়, প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে চেকপোস্টের প্রাচীরে আঘাত হানে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে 6 সন্ত্রাসী নিহত হয়। এই ঘটনা মাত্র একদিন আগেই খাইবার পাখতুনখোয়ার তিবা এলাকায় সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে 8 সেনা এবং 9 সন্ত্রাসী নিহত হন। নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি ওই হামলার দায় স্বীকার করেছে। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফল এর একটি গাড়িতে রকেট হামলায় 4 শান্তিরক্ষী আহত হয়েছেন। ইউনিফল জানিয়েছে, গতকাল দক্ষিণ লেবাননের গ্রাম রামিয়ার পূর্বে তাদের গাড়িতে একটি রকেট আঘাত হানলে কর্তব্যরত 4 ঘানার শান্তিরক্ষী আহত হয়েছেন। শান্তিরক্ষীদের মধ্যে 3 জনকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে ইউনিফল বলেছে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়মিত হামলার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইন এবং রেজুলেশন 1701 এর স্পষ্ট লঙ্ঘন। এদিকে দক্ষিণ লেবাননের সারাফান শহরে একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় গতকাল 3 সেনা নিহত ও 17 জন বেসামরিক লোক আহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনীর বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ লেবাননের সর্বশেষ হামলায় 3 জন সৈন্য নিহত হওয়ার পর 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত লেবানি সৈন্যের সংখ্যা 41-এ পৌঁছাল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের দ্বৈত নীতি গ্রহণের নিন্দা ও সমালোচনা করেছেন। রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির ভিত্তিহীন অভিযোগ তুলে তেহরানের উপর ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন নিষেধাজ্ঞা আরোপ করার পর নিন্দা ও সমালোচনা করলেন তিনি। সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন কোনো প্রমাণ ছাড়াই রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির অজুহাত তুলে ইরানি শিপিং লাইনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময় ব্রিটিশ গণমাধ্যম উন্মোচন করেছে যে লন্ডনে দ্য F-35 জঙ্গি বিমান ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন চরমভাবে লঙ্ঘন করছে। ইসরায়েলের কাছে এ ধরনের অস্ত্র এখনও রপ্তানি করা অব্যাহত রয়েছে। রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধের ময়দানে অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয়ের মধ্যে রয়েছে। ইরান দেশটিতে সর্বশেষ ইসরায়েল হামলার পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে ও সময়মতো উপযুক্ত জবাব দেবে বলে ঘোষণা করেছে। সাম্প্রতিক এসব বিষয় নিয়ে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে 1 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে। নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা ভুলে গেছেন উল্লেখ করে লাপিদ বলেন, এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখনো বন্ধ হয়নি। কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেই সঙ্গে নেসেট অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয় স্বজনরাও ইহুদিবাদী প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। কিন্তু তেল আবিব এখন পর্যন্ত গাজায় নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং নতুন করে ইহুদিবাদী বাহিনী লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে। যদিও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর ব্যাপক আক্রমণ শুরুর আগে প্রায় 70% ইহুদিবাদী এই আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়েছিল, কিন্তু যুদ্ধের ময়দানে লেবাননের প্রতিরোধকামীরা যুদ্ধের সমীকরণ পাল্টে দেওয়ার পর ইসরায়েলিদের মধ্যে এ সংঘাত নিয়ে নাটকীয় পরিবর্তন এসেছে। স্থল হামলা শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক পরাজয়ের সঙ্গে সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধের জন্য ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সমর্থন শতকরা 67% থেকে কমে 47% দাঁড়িয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী
তার দেশে ইসরায়েলের সাম্প্রতিক তথা গত 26 অক্টোবরের হামলা প্রসঙ্গে বলেছেন, ইসলামী ইরান জবাব দেওয়ার নিজ অধিকারটি বাতিল করেনি এবং সঠিক সময়েই ওই হামলার উপযুক্ত জবাব দিবে। সৈয়দ আব্বাস আরাকচি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRIGC-র একদল কমান্ডার ও কমান্ড ক্যাম্পের একদল কর্মীর সমাবেশে বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব সমাজকে জানিয়েছে যে ইসরায়েল সম্প্রতি ইরানে যে হামলা চালিয়েছিল তা একটি নতুন হামলা ও এর জবাব ইসরায়েলকে পেতে হবে। আরাকচি সত্য প্রতিশ্রুতি ৩ নামক অভিযান বাস্তবায়নের সময় প্রসঙ্গে বলেছেন, গত 12 মাসে ইরান অত্যন্ত সতর্ক ও কৌশলপূর্ণ আচরণ করেছে এবং ইরানের সিদ্ধান্তগুলো উত্তেজিত ও ভাবাবেগপ্রবণ ছিল না। সত্য প্রতিশ্রুতি 3-এর ক্ষেত্রেও তাই ঘটবে। ইরানের কূটনৈতিক বিভাগের প্রধান কেবল যুদ্ধের প্রস্তুতি যুদ্ধ ঠেকাতে পারে একথা উল্লেখ করে বলেছেন, যে শত্রুরা হুমকি দিচ্ছে তারা প্রতিপক্ষের দুর্বলতার অপেক্ষা করছে, যখন তারা দুর্বলতা বুঝতে পারে তখনই আঘাত করে। তাই যুদ্ধ পরিস্থিতিতে খুব সুদৃঢ় ও শক্তিশালী থাকা জরুরি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দান ও কূটনীতিকে অবিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেছেন, কূটনীতি শক্তির উপর নির্ভর করেই চলে এবং শক্তি না থাকলে কূটনীতি কাজে লাগে না। বিশ্লেষকরা বলছেন, ইরান সত্য প্রতিশ্রুতি 1 ও সত্য প্রতিশ্রুতি 2 নামক নজিরবিহীন 2 সামরিক অভিযানে এটা প্রমাণ করেছে যে দেশটি আগ্রাসীদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ও নিজ দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখাকে সবসময় খুব জোরালো গুরুত্ব দেয়। ইরানের প্রতিরোধমূলক নীতি ঈদবাদী ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীদের হঠকারিতা বন্ধ রাখার ক্ষেত্রে পশ্চিম এশিয়া অঞ্চলে আগের মতোই এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার কয়েকজন সিনেটর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে মার্কিন সরকার মুখ্য ভূমিকা পালন করে আসছে। আপনাদের দুঃখ কষ্টে আমরা সমবেতী, লেবাননবাসীকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রতিরোধ যুদ্ধের জন্য বার্তা। রাশিয়ার পরমাণু ডক্ট্রিনের পরিবর্তন, নতুন ডিক্রিতে পুতিনের সই। হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি, ডক্টর ইউনূসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন মির্জা। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।